হবে। এমনিও অনেক ক্ষুধা লেগেছে। দিন, আমার খাবার দিন। রিমা নাইমের হাত থেকে ছো মেরে খাবারের ট্রে নিয়ে নেয়। রিমা খাবার মুখের সামনে নিয়েও থেমে যায়। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি খাবারে কিছু মিশিয়েছেন কি? আমার কেমন যেন সন্দেহ লাগছে। এত সহজে শত্রুপক্ষকে বিশ্বাস করতে পারছি না। কেমনটা লাগে? এই মেয়েকে কিভাবে বিশ্বাস করাই? আরে বাবা রে, আমি খাবারে কিছু মিশাইনি। বিশ্বাস হচ্ছে না, সত্যি করে বলেন কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছি, বিষ। নে ডাইনি, খা। আর যদি এখন না খাস তো তো কি? ফ্রিজে যতগুলো আইসক্রিম আছে সবগুলো আমি একা খেয়ে ফেলবো, তোমাকে একটাও দেব না। না, আমিও আইসক্রিম খাবো। ওকে, তাহলে আগে ভদ্রমের মতো খাবার খেয়ে নাও। খাবার খেলে আইসক্রিম পাবে, না হলে পাবে না। আচ্ছা, আমি খাবো, কিন্তু খাবার খেয়ে লাভ কি? আপনি তো বললেন খাবারে বিষ মিশিয়েছেন। এখন এগুলো খেলে আমি মারা যাব, আর মারা গেলে আইসক্রিম খাবো কিভাবে? তুমি সহজে মরবা না, আর বিষ খেলে তো জীবনে মরবা না। ওয়াও, সত্যি? কিন্তু কিভাবে? তুমি যে রাক্ষসুনি, বিষ খেলে বিষও তোমার পেটে হজম হবে। এই কি বললেন আপনি? না, কিছু বলিনি। নাও, খাবারগুলো খেয়ে নাও, এরপর ওষুধও খেতে হবে। না, আমি খাবো না। আপনার বিশ্বাস নেই। আগে আপনি খান, তারপর আমি খাবো। এই মেয়ের সাথে তর্ক করে পারবো না। যত কথা বলবো তত কথা পেঁচাবে। ওকে ফাইন, খাচ্ছি। নাইম ট্রে থেকে কিছু খাবার খায়। এবার হয়েছে, দেখেছো আমি ঠিক আছি, এখনো মরিনি। আরে দাঁড়ান, আরো 10 মিনিট ওয়েট করতে হবে তো। কিসের জন্য? আমাকে কি বোকা মনে হয়? খাবার খাওয়ার সাথে সাথেই কি অ্যাকশন শুরু হবে নাকি? একটু সময় লাগবে তো। নাইম এবার রেগে যায়। বাস, অনেক হয়েছে। আর একটাও বাড়তি কথা শুনতে চাই না। চুপচাপ খাবার খাও। নাইম রিমার মুখের ভিতর খাবার ঢুকিয়ে দেয়। আরে চুপ, একদম চুপ। একটা কথাও যেন মুখ থেকে বের না হয়। নাইমের রাগী চেহারা দেখে রিমা আর কোনো কথা বলে না। নাইম রিমাকে খাইয়ে দিচ্ছে, আর রিমা চুপচাপ খাবার খাচ্ছে। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল? নাইম চোখ বড় বড় করে রাগী লোক দিয়ে রিমার দিকে তাকায়। বাপরে, খাইছে আমারে। আচ্ছা, আর কিছু বলবো না, একদম চুপ থাকবো। হনুমান একটা, খালি আমার সাথেই রাগ দেখায়। যখন মটকা গরম হয়ে যাবে, দিব এক কামড়, তখন বুঝবি। কিছু বললে? কই না তো। শয়তানটা মনের কথাও শুনতে পায় নাকি? কেন জানি মনে হলো কেউ আমাকে মনে মনে গালি দিচ্ছে। কি যে বলেন, আপনাকে গালি দিবে এমন কারো বুকের স্পর্ধা আছে? হয়েছে, আর পাম দিতে হবে না। আ করো। খাওয়া তো শেষ, আবার আ করবো কেন? আমি আ করতে বলেছি। রিমা আ করার সাথে সাথে নাইম রিমার মুখে ওষুধ ঢুকিয়ে দেয়। ইউ, ছি, তিতা। রিমা মুখ থেকে ওষুধ ফেলে দিতে যাবে, এমন সময় সামনে তাকিয়ে দেখে নাইম বেত হাতে দাঁড়িয়ে আছে। ওষুধ ফেললে আইসক্রিম তো পাবেই না, তার সাথে ফ্রিতে বেতের মার খাবে। আর বেতের মার একটাও নিচে পড়বে না। রিমা নাইমের হাতে বেত দেখে ভয়ে মুখে থাকা ওষুধ এক ঢোকে গিলে ফেলে। আপনি আমাকে বেত দিয়ে পিটাবেন? কি অমানবিক অত্যাচার! লজ্জা করে না একটা মেয়েকে বেত দিয়ে মারার কথা ভাবতে? আসলে তো এভাবে কখনো ভাবিনি। আচ্ছা, বেত দিয়ে মারলে কি লজ্জা লাগে? মেরে দেখি তো লজ্জা লাগে কিনা। নাইম বেত নিয়ে রিমার দিকে তেড়ে আসতেই রিমা ভয়ে মুখ ঢেকে ফেলে। আল্লাহ গো, আমারে মেরে ফেললো গো! থানা, পুলিশ, ওসি, ডিসি। থানা, পুলিশ, ওসি, ডিসি। ওই চুপ, এখনো মারি নাই। রিমা চোখ মেলে দেখে নাইম বেত হাতে দাঁড়িয়ে আছে। আপনি মেরেছেন? এই যে, এই হাতে মেরেছেন। আল্লাহ, আমার হাতটা ফুলেই গেছে। ও, ব্যথা করছে। নাটক কর আমার সাথে। নাটক আমি করি নাকি আপনি করেন? আমি আপনার নামে কেস করব। আল্লাহ রে, আমাকে মেরে ফেললো রে। আমাকে জোর করে ওষুধ খাওয়ানো, দেখ এবার কি করি। চুপ চুপ চুপ, একদম চুপ। নেকা, কান্না বন্ধ করো। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি যাব না। আপনি আমাকে মেরেছেন, আমি আপনার নামে কেস করব। যাবে না? না, যাব না। ওকে। নাইম রিমাকে কোলে তুলে নেয়। ছাড়িন আমাকে, নাওয়েন বলছি। দেখেন, ঠিক করছেন না কিন্তু। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখনই একটা আচার মারবো।
আপনার নামে আমি সত্যি সত্যি কেস করব। ওকে, ঠিক আছে, করো। নাইম রিমাকে বিছানায় শুইয়ে দেয়। এখনো হালকা জ্বর আছে, এখন একটু রেস্ট নাও, আর একটা কথাও বলবে না, আন্ডারস্ট্যান্ড? বলবো বলবো বলবো, 100 বার বলবো। আপনার কি? আমার কিছুই না, এখন আমি অফিসের কাজ করব, তাই আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করলে মুখে সুপারগুলো লাগিয়ে দিব, আন্ডারস্ট্যান্ড? কসু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার কোনো কথা শুনবো না না না। তুই শুনবি, তোর বাপ শুনবে। নাইম রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর হাতে সুপারগুলো নিয়ে রুমে ঢুকে। আল্লাহ, এ তো সত্যি সত্যি সুপারগুলো নিয়ে এসেছে। হাতে এটা কি? এটা কি বুঝতে পারছো না? ওয়েট, একবারে লাগিয়ে দেই, দেখাই এটা কি। এই না না, আপনি সত্যি সত্যি সুপারগুলো দেবেন? নাইমের মুখ দিয়ে একবার একটা কথা বের হলে তা নাইম করেই ছাড়ে। এখন আমি তোমার মুখে সুপারগুলো লাগাবো, হা হা হা। আল্লাহ, না না, আমি আর কোনো কথা বলবো না। আপনার কথা শুনবো, প্রমিস। প্লিজ সুপারগুলো দিয়েন না, প্লিজ। এই তো গুড গার্ল, এবার চুপ করে ঘুমাও, আমার কানে যেন একটা কথাও না আসে, ওকে? ওকে। নাইম সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে আর কিছুক্ষণ পর পর আর চোখে রিমার দিকে তাকাচ্ছে। রিমা এপাশ ওপাশ করছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না। দূর, কি যে ঝামেলা, ঘুমই তো আসছে না। ঘুমাবো কিভাবে? এখন রাক্ষসটাকে এই কথা বলতেও পারবো না। বলতে গেলে যদি সত্যি যদি সুপারগুলো মেরে দেয়। রিমা নাইমের দিকে এক দৃষ্টিতে করুণার চোখে তাকিয়ে আছে। নাইম বুঝতে পারছে রিমার ঘুম আসছে না, কিন্তু কি আর করার, এখনো গা থেকে ভালো করে জ্বর নামেনি। এখন ওকে ছেড়ে দিলে ও এক জায়গায় থাকবে না, কিছু না কিছু একটা ঝামেলা করবেই। রিমা বিছানার মধ্যে গড়াগড়ি করছে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। একবার চাদর গায়ে দেয়, আরেকবার চাদর ফেলে দেয়, একবার এপাশ হয় আরেকবার ওপাশ হয়। না, এভাবে আর থাকতে পারছি না। এভাবে থাকা যায় না। এভাবে থাকলে মরেই যাব। এই যে উফ, এই মেয়েটা এক সেকেন্ডও স্থির থাকতে পারে না, যত কথা বলবো তত কথা বাড়াবে। এর চেয়ে বেটার কোনো কথার উত্তর না দেওয়া। এই যে আরে অদ্ভুত মানুষ তো, এতবার ডাকছি কোনো সাড়া দিচ্ছে না। দাঁড়া এবার। এই যে রিমার চিৎকার শুনে নাইম সোফা থেকে হুমড়ি খেয়ে পড়ে যায়। কি হয়েছে কি, এত জোরে জোরে চিৎকার করছো কেন? ঘুম আসছে না। ওই যে শুরু হয়েছে, এখন কিছু খুঁজে পাচ্ছে না, তাই নতুন ড্রামা আরম্ভ করছে। চোখ বন্ধ করে রাখো, ঘুম আসবে। রিমা 5 মিনিটের মতো চোখ বন্ধ করে রাখে। এই যে আবার কি হয়েছে? চোখ বন্ধ করেছি কিন্তু ঘুম আসছে না। 1 থেকে 100 পর্যন্ত গুনো, ঘুম আসবে। 1। জোরে জোরে পড়তে বলিনি, মনে মনে পড়ো। রিমা মনে মনে 1 থেকে 100 পর্যন্ত পড়ে। অবশ্য গুনার মধ্যে অল্প চিটিং করে রিমা। পড়েছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমি অনেক ব্রিলিয়ান্ট তো তাই। জানেন একবার কি হয়েছিল? আমার এক ম্যাথ টিচার। চুপ, একদম চুপ। সারা দিন পটর পটর করতেই থাকবে করতেই থাকবে, 1 সেকেন্ডের জন্য মুখ বন্ধ হয় না। এই, তোমার মুখ ব্যথা করে না? এত কথা বলো কিভাবে? একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? কথা না বললে কি মানুষ মারা যায়? বারবার বলছি চুপ করে রেস্ট নাও, কথা বলো না, কিন্তু না, এই আল্লাহর বান্দি 1 সেকেন্ডের জন্য মুখ বন্ধ করবে না, কথা বলতেই থাকবে বলতেই থাকবে। আমি কই কথা? চুপ, আমি কিছু বলতে বলছি, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কথা বলবে না, চুপ করে থাকবে। বারে নিজেই প্রশ্ন করে আবার নিজেই কথা বলতে দেয় না। শয়তান, দাঁড়া না, একটু সুস্থ হয়ে নেই, তারপর এমন কামড় দিব জীবনে ধমক দিতে পারবি না। কত বড় কলিজা, রিমাকে ধমক দেয়া। দেখ এখন কি করি। কথাটা আমি মনে মনে ভাবলাম। ওই মেয়ে, কি ভাবছো? কই কিছু না তো। এখন চুপচাপ ঘুমাবে, আন্ডারস্ট্যান্ড? ওকে, আন্ডারস্ট্যান্ড। ডানে আন্ডারস্ট্যান্ড, বামে আন্ডারস্ট্যান্ড, সামনে আন্ডারস্ট্যান্ড, পিছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড 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 আন্ডারস্ট্যান্ড। রিমা, আরে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা শুনে কেমন ঘুম ঘুম ভাব আসছে, তাই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড বলছি। ও নো, দেখেছেন আমার একটা চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসছে। তার মানে আন্ডারস্ট্যান্ডের মধ্যে ঘুমের কোনো রহস্য আছে। ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। উফ, এই মেয়ে আমাকে পাগল করে দিবে। রেগে নাইম রুম থেকে বের হয়ে যায়।
এবার বুঝবা মনু, কত ডাল মে কত কালা হে। না না, এভাবে রাগ করে চলে আসাটা ঠিক হয়নি। এমনিতেও ও অসুস্থ, তারপর এত স্ট্রিক হওয়াটাও ঠিক হয়নি। নাইম রুমে যেয়ে দেখে রিমা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। একে দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই মেয়েটা এত অদ্ভুত কেন? এমন সব কাজ করে মাঝে মাঝে মনে হয় কানের নিচে 4-5টা চড় লাগিয়ে দেই। নাইম রিমাকে ঠিক করে শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দেয়। এর মধ্যে একবার রিমা ঘুম থেকে উঠলে নাইম রিমাকে কিছু খাবার আর ওষুধ খাইয়ে দেয়। আবার খাবার খাইয়ে দেওয়ার সময়ও রিমা একটানা আন্ডারস্ট্যান্ড বলে নাইমকে চেতানোর চেষ্টা করে, কিন্তু নাইম রিমার কোনো কথার প্রতিউত্তর দেয় না। নাইম ভালো করেই জানে এখন কিছু বললেই রিমা সেই কথাকে তিল থেকে তাল বানিয়ে ঝগড়া শুরু করবে। কে জানতো বিয়ের প্যারা যে এত নির্মম। যে ব্যক্তি বিয়ে করেছে একমাত্র সেই ব্যক্তি নিজেই বলতে পারবে বিয়ের ঠেলা কাকে বলে, কত প্রকার ও কি আর করব। এর থেকে বেটার রিমাকে চুপ না করিয়ে আমি নিজেই চুপ থাকি, অন্তত এতে ঝগড়া হবে না। সারাটা দিন নাইম রিমার আশেপাশে থাকে, এক মুহূর্তের জন্য রিমাকে একা ছাড়ে না। গভীর রাতে রিমার আধো আধো ডাক শুনে নাইমের ঘুম ভাঙে। নাইম। নাইম তাড়াহুড়ো করে রিমার কাছে যায়। রিমার গায়ে হাত দিতেই নাইম চমকে ওঠে। এ কি, আবার জ্বর বেড়েছে? রিমা, এই রিমা। রিমা কোনো কথা বলছে না। রিমার চোখ দিয়ে পানি পড়ছে। জ্বরে রিমার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। নাইম ডাক্তারকে কল করে, কিন্তু ডাক্তার কল পিক করে না। কি করি এখন? নাইম কোনো উপায় না পেয়ে রিমার মাথায় জলপট্টি দিতে থাকে। কিছুক্ষণ পর শরীরের তাপমাত্রা হালকা স্বাভাবিক হলে নাইম আবার সোফায় যেয়ে শুয়ে পড়ে। না না, জ্বর যদি আবার বেড়ে যায়, হঠাৎ যদি রিমার কিছু প্রয়োজন হয়, এর থেকে বেটার রিমার পাশেই থাকি। নাইম সোফা থেকে উঠে রিমার মাথার পাশে বসে থাকে। এভাবে প্রায় আধ ঘন্টা রিমার পাশে বসে থাকার পর নাইমের চোখে ঘুম ঘুম ভাব নেমে আসে। নাইম না পারছে সোফায় যেয়ে শুয়ে পড়তে, না পারছে এভাবে বসে থাকতে। ঘুমে নাইমের চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসছে। নাইম। রিমার ডাক শুনে নাইম অস্থির হয়ে ওঠে। এই তো রিমা, আমি এদিকে তোমার কাছেই আছি। দেখো, তোমার পাশে বসে আছি। রিমা, এই রিমা। আমার আইসক্রিম মিষ্টি দেন না, আমি খাবো। আচ্ছা না, আইসক্রিম। ঘুমের তলেও খাবারের স্বপ্ন দেখে, রাক্ষসী। আমার চোখের ঘুম হারাম করে নিজে দিব্যি ঘুমাচ্ছে, টাইনি একটা। ওই নাইমা, ডিসুম 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 কুইং ফু ইয়াহু ডিসুম। নিশ্চয়ই এখন ঘুমের মধ্যে আমাকে মারছে। আমার আরামের ঘুম হারাম করে নিজে মজা করে ঘুমাচ্ছ, আর আমাকে এই ঘুমের মধ্যে মারছ। হায় আল্লাহ, কার জন্য এত কষ্ট করে বসে আছি? না, ওর মতো রাক্ষসীর জন্য এত কষ্ট করে লাভ নেই। সর ডাইনি, আমার বিছানায় শুয়ে আমাকেই মারার স্বপ্ন দেখিস। নাইম রিমাকে হালকা ধাক্কা দিয়ে রিমার এক সাইডে শুয়ে পড়ে। সকালে নাইমের মুখে গরম নিঃশ্বাস অনুভব করে। নাইম চোখ মেলে দেখে রিমা নাইমকে চাপটে ধরে ঘুমিয়ে আছে। নাইম রিমার মুখের সামনে আসা চুলগুলো কানে গুজে দেয়। রিমার কপালে একটা চুমু স্পর্শ করে রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। পাগলি একটা, এক সেকেন্ডের জন্য স্থির থাকে না, সব সময় শয়তানি বুদ্ধি মাথায় ঘুরে। এই কয়দিনের মধ্যে আমার জীবনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে এই পেতনিটা। এখন মনে হয় এক মুহূর্ত এই পেতনিটাকে ছাড়া থাকা সম্ভব না। ভালোবেসে ফেলেছি এই পেতনিটাকে, এক মুহূর্তও থাকতে পারবো না এই পেতনিকে ছাড়া। লাভ ইউ আমার রাক্ষসী ডাইনি পেতনি। ওগো শুনছো? ওঠো, আর কত ঘুমাবে? কি গো, ওঠো। উফ, এই ওঠো না। রিমার ডাক শুনে নাইমের ঘুম ভাঙে। নাইম চোখ মেলে দেখে রিমা আকাশি রঙের শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, কয়টা বাজে? খবর আছে, জলদি উঠে ফ্রেশ হয়ে নাও। রিমা? হ্যাঁ আমি। এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমাকে নতুন দেখছো নাকি? নতুন না, ভূত দেখেছে মনে হচ্ছে। দুলাভাই যেভাবে তোর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে দুলাভাই ভূত দেখেছে। কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে সুমাইয়া। নাইম অবাক দৃষ্টিতে একবার রিমার দিকে তাকায়, আরেকবার এইমাত্র রুমে ঢোকা মেয়েটার দিকে তাকায়। কি হচ্ছে এই সব? কিছুই বুঝতে পারছি না। সকাল সকাল কাকের বদলে কোকিল সুর, রাক্ষসিনীর বদলে এই রূপসী। এটা কি রিমা নাকি অন্য কেউ? জ্বরের ঠেলায় মাথাটা পুরো গেছে মনে হয়। আমার জন্য রিমা চা করে নিয়ে এসেছে।
বিশ্বাস হচ্ছে না। আর এই মেয়েটাকে আমি মনে হয় স্বপ্ন দেখছি, ঘুমের ঘোরের মধ্যে আছি, তাই আমার মনে হচ্ছে। চোখ বন্ধ করে আর একটা ঘুম দেই, তাহলে ঘুমের ঘোর কাটবে। নাইম আবার চোখ বন্ধ করে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। এ কি, তুমি আবার শুয়ে পড়লে? ও দুলা ভাই, এতদিন পর আপনার শালিকা আপনার সাথে দেখা করতে আসলো, আর আপনি কিনা ঘুমে মগ্ন হয়ে আছেন। ওয়েট, এটা স্বপ্ন না, এটা বাস্তব। স্বপ্ন হতে যাবে কেন? মানে কি? তোমরা কে? তুমি কে? এই মেয়েটাকে? আমি কোথায় আছি? আমি কে? তুমি পাগল হয়ে গেছো? নাও, এই চাটা খেয়ে জলদি ফ্রেশ হয়ে নিচে আসো। আম্মা আব্বা সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে। মানে? মানে আবার কি, একটু আগে আম্মা আব্বা সহ বাসার সবাই এসেছে তোমার সাথে দেখা করতে। কখন থেকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নাও, এখন চাটা খেয়ে জলদি করে ফ্রেশ হয়ে নিচে আসো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, ও হলো সুমাইয়া, আমার ছোট বোন। তোমার ছোট বোন? মানে তোমার শালিকা? এত অবাক হওয়ার কি আছে? এই আপু, দুলা ভাই কি আমার ব্যাপারে জানে না নাকি? আরে কি বলছিস, জানবে না কেন? কি গো, কিছু বলছো না কেন? রিমা নাইমের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে রিমার রাগী চেহারা দেখে নাইম ভয়ে রিমার কথায় তাল মেলায়। আরে হ্যাঁ হ্যাঁ সুমাইয়া, মনে থাকবে না কেন? মনে আছে, আমার একমাত্র শালিকা। একমাত্র শালিকা মানে? দুলা ভাই, আমরা 3 বোন, আপুর পরে আমি মেঝো। আরে হ্যাঁ হ্যাঁ, জানি তো, সব জানি, এমনি মজা করছিলাম আর কি। ও হাউ সুইট নটি দুলা ভাই, আপনাদের বিয়েটা এমন অস্বাভাবিক সময় আর অস্বাভাবিকভাবে হলো যে বিয়েটাতে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু দুলা ভাই বিশ্বাস করেন, কখনো ভাবিনি রিমা আপু আপনার মতো এত কিউট একটা দুলা ভাই পাবে। হাউ সুইট! আপনি এত কিউট কেন? আ আ আ কি হলো দুলা ভাই? কই কিছু না তো, শালিকার আদর ফিল করছি। আল্লাহ গো, আমার নাক গাল টানতে টানতে ছিঁড়ে ফেললো। উফ, আ ও মা গো, বাঁচাও আমাকে, কেউ এর হাত থেকে বাঁচাও। যা, দুলা ভাই তো কত দুষ্টু, আবার গাল টানতে টানতে। আচ্ছা শোনো, জলদি করে নিচে আসো। আর সুমাইয়া, তুই আমার সাথে চল। আমার কিউট দুলা ভাইটাকে রেখে যেতে ইচ্ছে করছে না। ইস, আমার শালিকা কত রোমান্টিক। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি 2 মিনিটে আসছি। ওকে দুলা ভাই। ঢং, যত সব। রিমা আর সোমাইয়া রুম থেকে বের হয়ে যায়। ও, তাহলে এই ব্যাপার। আর আমি মনে করছিলাম আমার কপাল খুলে গেছে। আকাশি রঙের শাড়ি, খোলা চুল, হালকা গোলাপি ঠোঁট, উফ, ভাবতেই লজ্জা লাগছে। আমার রাক্ষসী এত রূপবতী হলো কিভাবে? নাইম শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিল। এমন সময় রিমা রুমে ঢুকেই নাইমের পেটে জোরে জোরে ঘুষি দিতে থাকে। ডিসুম 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 ডিসুম। আ আ আ ওই চুপ, চিল্লাবি না, একদম চিল্লাবি না। তোর কত বড় সাহস, তুই আমার বিছানায় ঘুমিয়েছিস? শুধু ঘুমাসনি, আবার আমাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছিলি যাতে আমি মরে যাই, তাই না? এইটা দেখেছিস? এইটা কি? এইটা কোনো সাধারণ হাত না, এইটা একটা বাঘের হাত। বাঘের পেটের মধ্যে থাবা দিয়ে সব নাড়ি ভুড়ি বের করে দিব। মাইন্ডেড, জলদি করে নিচে আয়। বলেই রিমা রুমে থেকে চলে গেল। আল্লাহ গো, ওমা, কি ঘুষিগুলো দিল! ওহ, আমাকে একটা কথা বলারও সুযোগ দিল না। রিনা খান একটা, রিনা খান ওই রাক্ষসীর কাছে হার মানবে। ওমা। নাইম ফ্রেশ হয়ে পেটে হাত দিয়ে আস্তে আস্তে নিচে আসে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা। তো বাবা, তোমার খবর কি? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো। বাবা, অনেকদিন তো হলো রিমাকে ছাড়া আছি। বিয়ের পর একবারও রিমা বাসায় আসেনি, তাই ভাবছিলাম কয়েকদিনের জন্য রিমাকে নিয়ে যাব। তা তোমার কি মতামত? আসলে আব্বা, একটা কাজের জন্য আজ আমাদের দেশের বাইরে যেতে হবে, তাই এখন আমরা আপনাদের বাসায় যেতে পারবো না। এবার আর যাওয়া হচ্ছে না, কিন্তু কথা দিচ্ছি দেশে ফিরেই আমরা আপনাদের বাড়িতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেতে পারবে না যখন, তাহলে আর কি করার। তো বাবা, তোমাদের ফ্লাইট কয়টা বাজে বাবা? জি, 9টায়। দুলা ভাই, দূর, ভাবলাম আজ আপনাকে বাসায় নিয়ে যাব, আর আপনি কিনা বিদেশে যেতে ব্যস্ত। আবার গাল টানছে। উফ, পুরো গাল দুটো ব্যথা করে দিল। হ্যাঁ যাব তো,
ইম্পর্টেন্ট কাজটা শেষ করেই আমি আমার সুইট শালিকার সাথে দেখা করতে যাব। প্রমিস। দূরে গিয়ে মর অভদ্রমে কোথাকার, কথায় কথায় গাল টানতেস। এ জীবনে আর তোর মুখোমুখি হচ্ছি না। ওগো শুনছো, একটু এদিকে এসো। কি ব্যাপার? আমার বউয়ের মুখে এত মধুর ডাক? 6 নম্বর বিপদ সংকেত। অবশ্য আজীবন এভাবে ডাকলে বন্ধ হতো না। তোর ভাগ্য তো ভালো না রে নাইম, যে তোর বউ তোকে আজীবন এভাবে ডাকবে। হ্যাঁ গো, বলো। এই বয়ামটা একটু খুলে দাও তো। জলদি রুমে আসবেন, কথা আছে। কি কথা? এদিকে বলো। আস্তে কথা বলি। রুমে আসতে বলেছি, রুমে আসেন। দুলা ভাই এদিকে আসেন, সেলফি তুলবো। হ্যাঁ আসছি। আমি আপনাকে কি বলছি শুনতে পাচ্ছেন না? একটু পর রুমে আসছি। কথাটা বলেই নাইম সুমাইয়ার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সবার সাথে কথা শেষ করে নাইম রুমে ঢুকতেই রিমা দরজা লাগিয়ে পা দিয়ে লেংড়ি মেরে নাইমকে ফেলে দেয়। আ আ না, ই ই। সবার সামনে তখন কি বললেন? বুঝলাম না, আজ রিমা এত রেগে আছে কেন? সকালে প্রথম কত ভালো বিহেভ করলো, তার কয়েক মুহূর্ত পর থেকেই এমন রাগারাগি আরম্ভ করছে। কিছুই বুঝলাম না। কই, কি করলাম? কিছু বলেন নাই তাই না? আরে বাবা রে, কি এমন বললাম যে এত রেগে আছো? আপনি বিদেশ যাবেন, আমাকে বলেন নাই কেন? আর আপনি কেন বললেন আমাকেও যেতে হবে? আমি আপনার সাথে বিদেশ যাব না। তোমাকে তো এমনিও যেতে হবে, অমনিও যেতে হবে। তুমি না গেলে কিভাবে হবে? মানে? মানে কিছু না। এই বিজনেস ট্যুরে সব ক্লায়েন্টদের ওয়াইফ যাবে, তাই তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি যাব না না না। কথাটা বলে যেই রিমা রুম থেকে বের হয়ে যেতে নেয়, নাইম রিমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে রিমার কোমরটা জড়িয়ে ধরে। যাবে না তাই না? নাইমের প্রতিটি আঙ্গুলের স্পর্শে রিমা কেঁপে উঠছে। না 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 নাই। চুপ। সব সময় নিজের ইচ্ছে মতো চলো। নিজেকে কি মনে করো? রানী ভিক্টোরিয়া? তুমি আমার সাথে যাবে, আর এটাই ফাইনাল। আন্ডারস্ট্যান্ড? যাব না না না। বলেই রিমা নাইমকে ধাক্কা দিয়ে দৌড় দিতে নিলে নাইম রিমাকে টান দিয়ে দেয়ালের সাথে চাপটে ধরে রিমার কাঁধে নাক ডুবিয়ে দেয়। নাইমের নিঃশ্বাস রিমার কাঁধে পড়তে রিমা নাইমের শার্ট খামচে ধরে। দুলা ভাই দেখেন তো এই ছবিটা। সুমাইয়া নক না করে কথাগুলো বলতে বলতে সোজা রুমে ঢুকে পড়ে। আমি কিছু দেখিনি। সুমাইয়ার ডাক শুনে রিমা নাইমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমাইয়া, তুই? চোখ বন্ধ করে। আমার দুলা ভাই দেখি সেই লেভেলের দুষ্টু। সুমাইয়ার কথা শুনে লজ্জায় রিমা রুম থেকে বের হয়ে যায়। আর নাইম দেওয়ালের দিকে তাকিয়ে বলতে থাকে, আজকে অনেকগুলো তারা উঠেছে। একটা তারা, দুইটা তারা। দুলা ভাই ওইটা আকাশ না, ওইটা দেয়াল। দেয়ালের মধ্যে কখনো তারা দেখা যায় না। আর এখন রাত না, এখন দিন। নাইম সুমাইয়ার দিকে না তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়ে যায়। বিকেলে রিমার পরিবারের সবাই চলে যায়। পরিবারের সবাইকে ক্ষণিকের জন্য কাছে পেয়ে রিমার মনটা ভালো হয়ে যায়। রিমা রুমে বসে লাগেজ গুছাচ্ছে, এমন সময় নাইম পিছন থেকে আস্তে করে এসে রিমার কানের সামনে জোরে চিল্লিয়ে উঠতে, ভাউ! আল্লাহ গো! দেখেন, শয়তানির একটা সীমা থাকা উচিত। কি দেখবো? কোথায় দেখবো? কেন দেখবো? কিভাবে দেখবো? ফাজলামি করেন আমার সাথে? কই ফাজলামি করলাম? তখন কাজটা ঠিক করেন নাই কিন্তু। কখন? কোন কাজ? কি করলাম? কিভাবে করলাম? কিছু বুঝেন না তাই না? এখন মজা করছেন? আর একটু হলে সুমাইয়া এখন কি মনে করছে? ভালোই হইছে, আমার কথা না শুনলে এমনই হবে। আপনার সাহস তো কম না? আপনি আমাকে টাচ করতে চাচ্ছিলেন। এখন তো কিচ্ছু করিনি সোনা। একবার হানিমুনে চলো, তখন হানির মুন সান সব দেখিয়ে দেব। টাস্কই করতে চাচ্ছিলাম, আমি তো জাস্ট ডর দেখাতে চাচ্ছিলাম। তোমাকে টাচ করার মতো কোনো ইচ্ছে আমার নেই। কত মেয়ে আমার জন্য পাগল। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। যান এখান থেকে। কোথায় যাব? তা আমি কি করে বলবো? যেখানে ইচ্ছে সেখানে যান। কুল, এত রেগে যাওয়ার কি আছে? আচ্ছা, সেই সকাল থেকে দেখছি কিটকিটে মেজাজ নিয়ে আছো। কি হয়েছে তোমার? কিছু হয়নি, এখান থেকে যান। কেন যাব? এটা আমার ঘর, আমার বাসা, আমার রুম, আমার বিছানা, আর লাকেশটাও আমার। ঠিক আছে, তাহলে আপনি একাই থাকেন, আমি যাই। বলেই রিমা রুম থেকে বের হয়ে যেতে নেয়। আরে কোথায় যাচ্ছ? জাহান্নামের চৌরাস্তায়, হাত ছাড়ুন। ও হ্যালো, তোমার হাত ধরার কোনো শখ নেই আমার।
হাজার হাজার মেয়ে আমার হাত ধরার জন্য পাগল। হু। যান না যান, ওই হাজার হাজার মেয়েদের গলায় তাবিজ হয়ে ঝুলে থাকেন, মানা করেনি কেউ। বাহ, বুদ্ধিটা তো খারাপ না। লন্ডনে যেয়ে আগে মেয়েদের গলায় তাবিজ হয়ে ঝুলে থাকার চেষ্টা করব। ইস, আমার তো আর তর সইছে না। তাড়াতাড়ি প্যাকিং করো। এক্সকিউজ মি মিস্টার চশমা, আমি আপনার চাকর না যে আপনার কথা মতো চলবো। এই, তুমি আমাকে চশমা ডাকো কেন? কারণ আপনি চশমা পরেন তাই ডাকি। যত সব কানায় দেশটা ভরে গেছে। ও হ্যালো, আই অ্যাম নট কানা। আমি যথেষ্ট ভালো দেখতে পাই। আর এই চশমা আমি মাঝে মাঝে ইউজ করি, তাও আবার স্টাইলের জন্য। আন্ডারস্ট্যান্ড? অবশ্য তোমার মতো পেতনি স্টাইলের কি বুঝবে? আপনি তো অটিজম রোগে আক্রান্ত, আগে বলবেন না? আল্লাহ, আপনাকে তো আমি কামড় দিয়েছি। এখন যদি আমারও এই রোগে আক্রান্ত হয়ে যায়? হোয়াট? বাসর রাতে প্রথম যেদিন চশমা পরে রুমে ঢুকেছিলেন তখন মনে হয়েছিল আপনার চোখে প্রবলেম, তাই চশমা পরেন। কিন্তু পরে যখন দেখলাম আপনি সব সময় চশমা পরেন না, মাঝে মাঝে চশমা পরেন, তখন আমার সন্দেহ হতে লাগলো যে আপনার চোখে প্রবলেম নেই। কিন্তু আজ আপনি নিজেই প্রমাণ করে দিলেন আপনি একজন অটিস্টিক শিশু। কি? আর ইউ লস্ট ইউর মাইন্ড? যখন আমি বাইরে বের হই শুধু তখনই চশমা ইউজ করি, শুধু স্টাইলের জন্য। এতে অটিস্টিক হওয়ার কি আছে? অনলি অটিস্টিক ছেলেমেয়েরাই স্টাইল করার জন্য পাওয়ারলেস চশমা ইউজ করে। এরাও এক ধরনের প্রতিবন্ধীদের তালিকায় পড়ে। আপনি জানেন না? তোরে খাইছি আজকে। বলেই রিমাকে ধরতে গেলে রিমা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রাতে নাইম আর রিমা ফ্লাইটে বসে ফ্লাইট ছাড়া অপেক্ষা করছে। কুল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রিমা আস্তে আস্তে দোয়া পড়তে থাকে আর সিট বেল্ট শক্ত করে ধরে রাখে। পেতনি, আরে ওকে? তোমার কি ভয় করছে? আমার ভয় করছে না। আমি আপনার মতো ভীতু না। তাহলে এমন করছো কেন? আমার বমি বমি লাগছে, বমি করে দেই? কি? আচ্ছা, আপনার প্যান্টের পকেটে বমি করলে কেমন হবে? ইউ, ছি। কি করব? করলাম কিন্তু। না না, প্লিজ এখানে না। ইয়া মাবুদ, এ কেমন পরিস্থিতিতে ফেললে। চুপ করে বসে থাকেন, না হলে আপনার উপর বমি করে দেব। আন্ডারস্ট্যান্ড? আমার ডায়লগ আমাকেই ছাড়া হচ্ছে। ইয়া পরগার দিগার, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আর জীবনেও প্লেনে উঠবো না। কলিজাটা মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে। না না, কোনো মতে নাইমকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাচ্ছি। যদি একবার নাইম জানতে পারে আমি ভয় পাচ্ছি, তাহলে এই একটা কথা নিয়ে 100 বার চেতাবে। আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাবো কেন? এর আগেও অনেকবার ফ্লাইটে জার্নি করেছি, এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো 100 বারের উপরে প্লেনে উঠেছি করেছি। চাপা মারলাম। প্লেন স্টার্ট হওয়ার সাথে সাথেই রিমা নাইমের হাত শক্ত করে ধরে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গেলাম, আল্লাহ রে, মরেই গেলাম। তুমি ভয় পাচ্ছ? তুমি নাকি ভয় পাও না? ওরে চাপাবাজ রে। আমাকে একটু শক্ত করে ধরেন, আমি উড়ে গেলাম। আল্লাহ গো। নাইমের হাসি দেখে রিমা নাইমের হাতে কামড় লাগায়। খুব মজা লাগছে তাই না? আচ্ছা, ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। তুমি উড়ে গেলে আমি তোমাকে কেচ করে ধরে নেব। কি? আরে ভয় পেও না, মজা করছিলাম। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, প্রমিস। কিছু সময় পর রিমা আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই যে, হুম, আমার ঘুম ধরেছে। ঘুমাও। আমি উড়ে গেলে একটু ধরেন কিন্তু। আচ্ছা, ধরবো। পাগলি একটা। রিমা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকা অবস্থায় রিমার মাথা বারবার পড়ে যাচ্ছে। নাইম রিমার মাথা নিজের কাঁধে নিয়ে শক্ত করে রিমার হাত ধরে রাখে। রিমা, রিমা, এই রিমা, উড়ে গেলে তো, জলদি ওঠো। আল্লাহ, কই কই, বাঁচাও বাঁচাও। নাইমের কথা শুনে রিমা তড়িঘড়ি করে উঠে পড়ে। আমি উড়ে গেলাম। এখনো উড়ুনি, তবে যখন তখন উড়ে যেতে পারো। তাড়াতাড়ি উঠো, ফ্লাইট ল্যান্ড করেছে। আপনি মজা করছেন তাই না? আরে আমি মজা করছি নাকি? আমি তো ফান করছি। আমাকে লাউ আর কদু শিখান। এখন নামবে নাকি ঝগড়া করবে? আমি গেলাম, তুমি একা একা বসে লাউ আর কদু শিখো, ওকে? এই না না, সরি। নাইম আর রিমা ফ্লাইট থেকে নেমে একটা গাড়িতে উঠে। ওয়াও হনুমান, দেখেন
কত বড় বড় বিল্ডিং দেখতে কত সুন্দর। তুমি না 100 বারের উপরে বিদেশ ঘুরছো? আরে ওটা তো এমনি চা। চা কি? না কিছু না, উম, মানে বলতে চেয়েছিলাম চা খেতে ইচ্ছে করছে, এই আর কি। চা? কিন্তু তুমি তো চা খাও না। এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, আপনাকেও গিলে খেতে পারি, তাই চুপ থাকেন। ওকে, তাহলে চলো আগে একটা রেস্টুরেন্টে যাই। নাইমের আচরণগুলো এখন অদ্ভুত লাগছে। খাওয়ার কথা বললাম আর ও আমাকে রাক্ষসিনী ডাকলো না, বিষয়টা কেমন যেন লাগছে। ওনার মাথার মধ্যে কিছু একটা ঘুরছে মনে হয়। আল্লাহ জানে খাবারের মধ্যে আবার কিছু মিশিয়ে না দেয়। নাইম রিমাকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢুকে। জলদি জলদি খাবার অর্ডার করেন। নাইম খাবারের মেনু দেখছে। রিমা বিরক্ত হয়ে নাইমের হাত থেকে খাবারের মেনুটা ছো মেরে নিয়ে নেয়। আমার কাছে দেন, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। খাবার অর্ডার করতে আজ রাত পার করে দিবেন। আরে আমাকে আগে ভালো করে দেখতে তো দাও। আপনাকে আর দেখা লাগবে না, আমি অর্ডার করছি। পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। কি বলবো? চুপ করে থাকেন তো। রিমা প্রথম থেকে মাছ পর্যন্ত যতগুলো আইটেম আছে সবগুলো অর্ডার দেয়। নেন, এখন আপনারটা অর্ডার দেন। মানে কি? এতগুলো খাবার তুমি একাই খাবে? তো কি, আমি খাবো না তো কে খাবে? দেখেন, অর্ডার করলে করেন, পরে কিন্তু আমি আমার থেকে একটুও খাবার দিব না। উফ আল্লাহ, এইটা মেয়ে। কি রাক্ষসিনী? এটাই বলবেন তো? আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। আমার কিছু বোঝার দরকার নেই। আল্লাহ আপনার থেকে আমার মাথায় ব্রেন একটা বেশি দিয়েছে। কেমনটা লাগে? মাঝে মাঝে মনে হয় নিজের মাথায় নিজে ইট দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে ফেলি। এই মেয়ে আমার কোনো কথাই শুনবে না। অবশেষে রিমার সাথে বিতর্ক প্রতিযোগিতায় হার মেনে নাইম নিজের জন্য কিছু খাবার অর্ডার করলো। এতক্ষণ ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো রিমা আর নাইমের বিতর্ক প্রতিযোগিতা দেখছিল। ওয়েটার অর্ডার নিয়ে যাওয়ার সময় রিমা পেছন থেকে ওয়েটারকে ডেকে বলে, ভাই একটু জলদি আনিয়েন। ওয়েটার রিমার কথার কখ ঘোড়ার ডিম কিছুই বুঝতে পারে না, তবুও মাথা নাড়িয়ে হা বোধক সম্বোধন দেয়। আচ্ছা, তুমি ওই খাবারগুলো খেতে পারবে? ওকে ফাইন, আমি আর কিচ্ছু বলবো না। আপনাকে কেউ কিছু বলতে বলেছে? চুপ করে থাকতে পারেন না? বেশি ন্যাপতামি। খাবার আসার সাথে সাথে রিমার মুখটা অফ হয়ে যায়। নাইম দিব্যি তার খাবার খাচ্ছে আর রিমা চুপ করে বসে আছে। কি এখন খাচ্ছ না কেন? খাবো কিভাবে? কেন? মুখ দিয়ে? এসব ঘাসপাতা মানুষ খায়? আমি তো আগেই বলেছিলাম, কিন্তু কে শুনে কার কথা? তখন তো ভালোই পটর পটর করছিলে, এখন কি হয়েছে? এখন খাও, খাবার তো খাবারই। তাই বলে গরুর ঘাসপাতা এগুলো খাবো কিভাবে? মুখ দিয়ে চাবিয়ে চাবিয়ে খাবে। এখন আমি কি করব, কি খাবো? সবগুলো খাবারে দেখি ঘাস টাস দিয়ে ভরা, খালি ধনে পাতাকে চিনতে পারছি, আর সব দেখি বিদেশি ঘাস। আমার ক্ষুধা লেগেছে, কি খাবো? আগে দিলে কি হতো? নাইমের থেকে খাবারের প্লেট নিয়ে হোটেলে উঠতে উঠতে প্রায় অনেক রাত হয়ে যায়। নাইম আর রিমা দুজনই ক্লান্ত। রিমা রুমে ঢুকেই আগে বিছানায় গা এলিয়ে দেয়। নাইম ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আজ আর ওয়াশরুম নিয়ে মারামারি হয়নি। দুজনের মধ্যে কারোই লড়াই করার মতো শক্তি অবশিষ্ট নেই। নাইম ওয়াশরুম থেকে বের হয়ে রিমাকে ফ্রেশ হতে যেতে বলে। রিমাও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। রিমা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে নাইম বিছানায় শুয়ে আছে। রিমা এসে নাইমকে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। রিমা, এটা কি করছো? আপনি আমার বিছানায় ঘুমিয়েছেন কেন? দেখো, লড়াই করার মতো শক্তি এখন আমার মধ্যে নেই। দয়া করে আজকের দিনটা আমাকে রেহাই দাও। আপনি আবার আমার বিছানায় উঠেছেন? নামেন আমার বিছানা থেকে। বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? এটা তোমার একার বিছানা না, আমারও বিছানা, তাই দুজনে একসাথে বিছানায় ঘুমাবো। আন্ডারস্ট্যান্ড? না না না, আমি একাই একটা বিছানায় ঘুমাবো। রিমা, বোঝার চেষ্টা করো, এখানে কোনো সোফা নেই। সোফা নেই তো কি হয়েছে, ফ্লোরে ঘুমাবেন। যান ফ্লোরে গিয়ে ঘুমান। দাঁড়ান, একটা চাদর দিয়ে দিচ্ছি। নাইম আর সইতে পারল না। এমনিতেই সারাদিনের ধকলে পুরো শরীর ক্লান্ত হয়ে আছে, তার উপর রিমার ক্যাচক্যাচানি। নাইম না পারছে কিছু বলতে, না পারছে সইতে। নাইম রিমার সাথে কোনো কথা না বলে বেলকনিতে চলে যায়। নাইম ভালো করেই জানে এখন রিমার সাথে তর্ক আর লড়াই দুটোতেই সে হার মানবে, কারণ
নাইমের মন তো আর আগের মতো নেই। সে যে রিমাকে ভালোবেসে ফেলেছে। নাইম ভেবেছিল দূরে কোথাও এসে রিমাকে তার মনের কথাটা খুলে বলবে, কিন্তু রিমা এখনো তার লড়াই ঝগড়া নিয়েই পড়ে আছে। এখন আর রিমার সাথে ঝগড়া করতে ভালো লাগে না। মন চায় রিমার হাত ধরে বসে থাকতে, মন চায় ওকে নিয়ে পুরো পৃথিবী ঘুরতে, মন চায় ওর মাথাটা সব সময় এই কাঁধে রাখতে, মন চায় এই বুকের মধ্যে সারাটা জীবন ওকে আগলে রাখতে। ওইদিকে রিমা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। নাইম তো এখনো রুমে আসছে না। আজ মনে হয় একটু বেশি করে ফেলেছি। সত্যি তো, এদিকে কোনো সোফাও নেই যে ঘুমাবে। কাজটা ঠিক করিনি। রিমা বেলকনিতে যেয়ে দেখে নাইম স্থির হয়ে এক নজরে চাঁদের দিকে তাকিয়ে আছে। রিমাও নাইমের পাশে যেয়ে দাঁড়িয়ে পড়ে। রিমা যে নাইমের পাশে দাঁড়িয়ে আছে, নাইমের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা আপনি বিছানায় ঘুমান, বাট আমার সাইডে আসতে পারবেন না। এবার নাইম মুখ খুলল। তার কোনো প্রয়োজন নেই রিমা, তুমি যে ঘুমিয়ে পড়ো। সরি বলেছি তো, চলেন ঘুমাতে চলেন। না রিমা, আমি ঘুমাবো না, তুমি যে ঘুমিয়ে পড়ো। সরি সরি সরি, অনেক সরি। আচ্ছা কান ধরছি, এই দেখেন। তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলবো করে আর বলা হয়নি। আমার মনে হয় এখন আর লুকিয়ে লাভ নেই, কথাটা বলে দেওয়াই ভালো। হ্যাঁ বলুন। আসলে রিমা, কথাটা কিভাবে যে বলি। আরে বলেন তো। আকাশের ওই চাঁদটা দেখছো? দেখেছি, খুব সুন্দর। চাঁদ সুন্দর, কিন্তু এই এত সুন্দর চাঁদের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কিসের রহস্য? আসলে আজ পূর্ণিমার রাত, আর এই হোটেলে এই দিনে একজন লোক মারা গিয়েছিল। তারপর থেকে এই দিনটায় মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সেই লোকটার আত্মা জাগ্রত হয়। রিমা রীতিমতো ভয় কাঁপতে কাঁপতে নাইমের গেঞ্জি খামচে ধরেছে। যারা একা ঘুমায় সেই লোকের আত্মা রাতে তাদের গলা টিপে ধরে। নাইম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে যায়। এই যে এই যে, তারপর কি হয়? তারপর কি? তুমি শুনে কি করবে? তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আমি ভেবে নিয়েছি আমি একা ঘুমাবো না, বাবা দরকার পড়লে সারা রাত জেগে থাকবো। আমিও ঘুমাবো না। হবে না কেন? তোমার কিছু হবে না, চিন্তা করো না। আমার কিচ্ছু হবে না। কেন? হ্যাঁ, তোমার কিছু হবে না, কারণ এক শয়তানের কাছে আর এক শয়তান আসে না। আমার ভয় করছে। যাও, রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। না না, আমি একা যাব না। এই ভুতুড়ে হোটেলে বুকিং কেন করলেন? আমি এখানে থাকবো না। এখানে বুকিং করার একটাই কারণ, ছোটবেলা থেকেই আমার ভীষণ ভূত দেখার ইচ্ছে ছিল। আর তুমি তো জানোই আমি কত সাহসী একটা ছেলে হয়েছে। তুমি আমাকে তোমার সাথে ঘুমাতে দাওনি। তাছাড়া আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে তোমার সাথে ঘুমাতে দিবে না। আর যেহেতু আমরা একসাথে ঘুমাবো না, সেহেতু ভূত আমাদের দুজনকে মারতে আসবে। কারণ এই ভূত শুধু তাদের ক্ষতি করে যারা একসাথে থাকে না, আর যারা একসাথে থাকে তাদের ক্ষতি করে না, তাদের পাশেও আসে না। কিন্তু এখন যেহেতু আমরা আলাদা আলাদা থাকবো, মানে তুমি বেডে ঘুমাবে আর আমি এখানে থাকবো, সেহেতু ভূত আমাদের মারতে আসবে। তুমি এখন যাও, যে একা একা ঘুমিয়ে পড়ো। না না না, আমি একা ঘুমাবো না। আপনি আমার সাথে চলুন প্লিজ। কিন্তু তুমি তো একটু আগে আমাকে রুম থেকে বের করে দিলে। না থাক, তুমি একাই যে ঘুমিয়ে পড়ো। প্লিজ প্লিজ প্লিজ, আমার সাথে চলুন প্লিজ। আরে না না, এটা কিভাবে সম্ভব? তুমি আর আমি এক বেডে? না না, এটা সম্ভব না। প্লিজ চলুন। এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আজ রাতে ঘুমাবো না। আর ভূত গলা টিপে ধরবে ওরা। আরে প্ল্যান তো উল্টো পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো একসাথে ঘুমাতে যাই। কিন্তু আপনি তো বললেন। আরে রাখো তো বলা বলি, সারাদিন জার্নিতে খুব টায়ার্ড হয়ে গেছি। চলো ঘুমাতে যাই, পরের বার না হয় ভূত দেখে নিব। এই না, আমি আর এখানে আসবই না। আচ্ছা ঠিক আছে, আর আশা লাগবে না, এবার ঘুমাতে চলো। রিমা নাইমের পিছু পিছু রুমে ঢুকে বেডের মাঝ বরাবর কয়েকটা বালিশ দিয়ে বেডের মধ্যে বর্ডার টেনে দেয়। এটা কি করছো? ওই পাশে আপনি থাকবেন আর এই পাশে আমি, কেউ জানি কারো পাশে চলে না আসে, তাই বালিশ দিয়েছি। হায় রে হারিমন, এর মধ্যে এত বড় সীমারেখা থাকলে কেমনে কি হবে? নাইম লাইট অফ করে বিপরীত পাশে শুয়ে পড়ে। লাইট অফ করলেন কেন?
লাইট অন থাকলে ঘুমাবো কিভাবে? বেশি কথা বলো না তো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি অনেক টায়ার্ড। রিমা আর কোনো কথা বলল না। রিমাও ভাবলো ঠিকই তো, সারাদিন যা ধকল গেছে এর মধ্যে আর কোনো সিন ক্রিয়েট না করাই ভালো। কিছুক্ষণ পর নাইম মুখ দিয়ে বিদঘুটে আওয়াজ বের করতে লাগলো, যাতে রিমা ভয় পায়। কি হয়েছে? এত জোরে চিৎকার করছো কেন? আপনি ওই আওয়াজটা শুনেছেন? কোন আওয়াজ? একটু আগে যে বিদঘুটে আওয়াজটা হচ্ছিল। কই না তো, এমন কোনো আওয়াজ শুনতে পাইনি তো। মনে হয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে প্ল্যান কাজ করছে। না, আমি খারাপ স্বপ্ন দেখিনি। আমি যা শুনেছি সব সত্যি শুনেছি। নাইম, আমার খুব ভয় করছে। আমি এখানে থাকবো না। আরে আরে কান্না করছো কেন? আচ্ছা ভয় পেও না, আমি আছি তো। আমি তোমার কিছু হতে দেব না। ভূত আমাকে খেয়ে ফেলবে, আমার ঘাড় মটকে দেবে। আচ্ছা কান্না করো না, এখানে আসো, আমার কাছে আসো। নাইম রিমাকে বুকের মধ্যে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করে। আহ, এখন মনে হচ্ছে হানিমুন হানিমুন একটা ভাব এসেছে। আহা, কি শান্তি কি শান্তি। আর কান্না করো না, ঘুমিয়ে পড়ো। এখন আর ভূত আসবে না, আমি আছি তো। রিমা নাইমকে জড়িয়ে ধরে নাইমের বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। প্ল্যান সাকসেসফুল। বাকি প্ল্যান কাল রিমাকে ঘুরতে নিয়ে সম্পূর্ণ করব। নাইম রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে রিমার কপালে একটা চুমু এঁকে ঘুমিয়ে পড়ে। সকালে নাইম ঘুম থেকে উঠে দেখে রিমা পাশে নেই। নাইম ভাবে হয়তো রিমা ওয়াশরুমে গেছে, তাই নাইম ওয়াশরুমে নক করে, কিন্তু রিমা ওয়াশরুমেও নেই। নাইম অস্থির হয়ে রিমাকে ডাকতে থাকে। রিমা, রিমা, কই তুমি? রিমা নাইমের ডাক শুনে বেলকনি থেকে ছুটে আসে। আমি এখানে। কি হয়েছে? হো, একটু হলে মনে হয় জানটা বের হয়ে যেত স্বস্তির নিঃশ্বাস নিয়ে। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডাকছি, শুনতে পাওনি? সরি, একটু ব্যালকনিতে ছিলাম, তাই হয়তো শুনতে পাইনি। আপনার কিছু লাগবে? না, কিছু লাগবে না। নাস্তা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? কোথায় যাব? সেটা গেলেই দেখবে। রিমা আর নাইম নাস্তা করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। নাইম গাড়ি ড্রাইভ করছে আর রিমা পাশের সিটে বসে আছে। আচ্ছা, আপনি যে ড্রাইভার ছাড়া আসলেন, আপনি কি এখানকার রাস্তাঘাট চিনেন যে একাই ড্রাইভ করছেন? অনেক ভালো করেই চিনি। কিভাবে? সেটা তোমাকে জানতে হবে না, চুপ করে থাকো। আমি কিছু বললেই দোষ, আর নিজে বললে দোষ না। শয়তান একটা। নাইম একটা সুন্দর পার্কে গাড়ি থামায়। চারদিকে ছোট বাচ্চা আর কাপলসে ভরা। পার্কটা দেখে মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য বেস্ট জায়গা এটা। ওয়াও নাইম, দেখেন কত সুন্দর জায়গা। এতগুলা মানুষ একসাথে, কিন্তু কোথাও একটু ময়লা নেই। এখানে তো সারাদিন ঘুমিয়ে থাকলেও গায়ে ময়লা লাগবে না মনে হয়। আর আমাদের বাংলাদেশে এতগুলো মানুষ এক জায়গায় থাকলে নির্ঘাত জায়গাটা বুড়িগঙ্গা নদীর মতো হয়ে যেত। নাইম রিমার কথা শুনে হা হা করে হেসে দেয়। রিমা এত সুন্দর পার্ক দেখে কোথায় যাবে কিছুই কুল পাচ্ছে না। বাচ্চাদের মতো একবার এই জায়গায় দৌড় দেয়, তো একবার ওই জায়গায় দৌড় দেয়। নাইমও রিমার পিছু পিছু চলতে থাকে। নাইম সুযোগ খুঁজছে, কোনো ভালো ফাঁকা জায়গা পেলে নাইম তার মনের কথা বলে দিবে। নাইম জানে নাইম যতটা রিমাকে ভালোবাসে, রিমাও নাইমকে ততটা ভালোবাসে। নাইম তার মনের কথা বললে রিমা কখনো ফিরিয়ে দিবে না। নাইম দেখেন, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আমি আইসক্রিম খাবো। খেতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? একটার বেশি আইসক্রিম খেতে পারবে না। ওইবার অনেকগুলো আইসক্রিম খেয়ে কি হয়েছিল মনে আছে? 2টা খাবো। না, একটাই পাবে। আচ্ছা ঠিক আছে, চলবে। তুমি ওই টেবিলে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওকে। নাইম আইসক্রিম কিনছে এমন সময় হঠাৎ নাইমের ফোনে একটা মেসেজ আসে। সাথে সাথে নাইম কল ব্যাক করতেই ওপাশ থেকে, খুব ভালো আছো তাই না নাইম? কিভাবে পারলে তুমি এভাবে এটা করতে পারলে নাইম? কেন নাইম, কেন? কতগুলো কল দিয়েছি, একটাও রিসিভ করোনি, শুধু ব্ল্যাক লিস্টেই ফেলেছো। কেন নাইম? আমি তো বলেছিলাম আমাকে একটু কথা বলার সুযোগ দাও। পরি প্লিজ, পাগলামি করো না। তুমি কোথায় আছো জলদি বলো। পরি প্লিজ, পাগলামি করো না। তুমি কোথায় আছো জলদি বলো। না নাইম, এখন অনেক দেরি হয়ে গেছে। অনেক ভালোবাসি নাইম, অনেক ভালোবাসি তোমায়। কিভাবে পারলে তুমি?
বউকে নিয়ে ঘুরতে এসেছো, তাই না? আমিও এসেছি শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য। কতবার তোমার অফিসে গিয়েছিলাম, তুমি দেখা করোনি। কেন নাইম, কেন? মনে আছে নাইম এই কফি শপটার কথা? এখানে আমরা ফার্স্ট মিট করেছিলাম। তুমি বলেছিলে তোমার জন্য কোনো কান্ট্রি পছন্দ না, শুধু এই ক্যান্টিন, এই কফি শপটাই তোমার পছন্দ। এই কফি শপটায় আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, তোমার মনে আছে নাইম? তুমি এখানে কেন এসেছো? তুমি ওই কফি শপে আছো? হ্যাঁ নাইম, আমি এই কফি শপে বসে আছি শুধু তোমার জন্য। তোমার সাথে তো আর দেখা করতে পারবো না, তাই শেষ নিঃশ্বাসটুকু না হয় এখানেই ত্যাগ করি। প্লিজ পড়ি, পাগলামি করো না, আমি এখনই আসছি। নাইম পরীর কথা শুনে তাড়াহুড়ো করে পার্ক থেকে বের হয়ে যায়। রিমা যে পার্কে বসে আছে, নাইমের সেই কথা মাথায় নেই। রিমা নাইমের জন্য অপেক্ষা করছে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে, কিন্তু নাইম আসছে না। প্রথম 15 মিনিট রিমা স্বাভাবিকভাবে নাইমের জন্য অপেক্ষা করে, কিন্তু যত সময় প্রবাহিত হতে থাকে রিমা তত ভয় পেতে থাকে। নাইম কেন আসছে না? এত সময় কেন লাগছে নাইমের আসতে? রিমা ফোনটা বের করে যখন নাইমকে কল করতে যাবে, তখনই রিমার মনে পড়ে নাইমের ফোন নাম্বারও যে রিমার কাছে নেই। অপরিচিত মানুষ, অপরিচিত জায়গা, রিমা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। খুব ভয় হচ্ছে রিমার। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হতে থাকে, নাইম এখনো আসেনি। রিমার ভীষণ কান্না পাচ্ছে। নাইম কোথায় চলে গেল? কেন নাইম আসছে না? নাইম কি জানে না আমার একা থাকতে খুব ভয় করে? আচ্ছা, নাইম কি আমাকে ভুলে রেখে চলে গেল? নাইমের কি আমার কথা মনে ছিল না? না না, এটা কিভাবে সম্ভব? নাইম কিভাবে আমাকে ভুলে রেখে যাবে? উনি যদি ভুলেও যায়, তাহলে এখনো কি আমার কথা মনে পড়েনি? উনি এখনো কেন আসছে না? রিমা কথাগুলো মনে মনে ভাবছে আর চোখ দিয়ে অজস্র অশ্রু বইয়ে দিচ্ছে। রিমা শুধু একটা কথা ভেবে নিজের মনকে স্থির করছে। উনি বলেছে উনি আসবে, আমি ওনার জন্য অপেক্ষা করব। উনি আসবে। নাইম প্লিজ জলদি আসুন, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমার খুব ভয় করছে। ওইদিকে নাইম কফি শপে যেয়ে দেখে পরি হাত কেটে বসে আছে। পরির হাত দিয়ে অনেক রক্ত ঝরছে। কেউ পরির পাশে যেতে পারছে না। যেই পরির পাশে যেয়ে ওকে সাহায্য করার চেষ্টা করছে, ও তাকে চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছে। নাইম পরীকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করায়। সারাক্ষণ পরীর পিছু দৌড়াদৌড়ি করতে থাকে। ডাক্তার যখন যা বলছে নাইম তখন তাই করছে। এত দৌড়াদৌড়ির মধ্যে কখন যে সময় চলে যাচ্ছে তা নাইমের খেয়াল নেই। পরীর হুঁশ ফিরতেই পরি নাইমকে খুঁজতে থাকে। পরীর হুঁশ ফিরেছে শুনে নাইম পরীকে দেখার জন্য যেই চেম্বারে ঢুকে, পরি নাইমকে দেখা মাত্রই শো থেকে উঠে নাইমকে জড়িয়ে ধরে। নাইম, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি আবার আমার কাছে ফিরে আসবে। এতদিন আমার উপর রাগ করেছিলে, তাই না বাবু? এই দেখো, কান ধরছি। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক হয়ে এলো যে আমি কনফিউজড ছিলাম। বিয়ের জন্য যদি আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু, বিলিভ মি, আই লাভ ইউ। তুমি ওই মেয়েটার নাম কি জানো? তুমি ওই মেয়েটা নাম কি জানো? হ্যাঁ, রিমা। ওই ওই রিমাকে ছেড়ে দাও। ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। আমি জানি আমার নাইম আমাকে অনেক ভালোবাসে, তাই না বাবু? এতক্ষণ পরি নাইমকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল। নাইম বারবার চেষ্টা করছিল পরীকে ছাড়ানোর, কিন্তু যেই পরি রিমাকে ছেড়ে দেওয়ার কথা বলতে লাগলো, সাথে সাথে নাইমের রিমার কথা মনে পড়ে। রিমা? ও শিট! কথাটা বলেই নাইম পরীকে ধাক্কা দিয়ে দৌড়ে চেম্বার থেকে বের হয়ে যায়। নাইম, নাইম, কোথায় যাচ্ছ? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ নাইম, প্লিজ কাম ব্যাক। নাইম অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে। কিভাবে নাইম, কিভাবে? হাউ ক্যান ইউ ফরগেট ইট? হাউ হাউ হাউ? নাইমের প্রচুর রাগ হচ্ছে নিজের উপর। নাইম কিভাবে রিমার কথা ভুলে গেল? রিমার নাম্বারও যে নেই যে রিমাকে একটা কল করবে। নাইমের পার্কে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। নাইম বেঞ্চের সামনে যেয়ে দেখে রিমা হাত দুটো মুঠো করে বসে আছে। রিমা? নাইমের ডাক শুনে রিমা নাইমের দিকে তাকায়। রিমা কতক্ষণ ধরে শুধু এই একটা ডাক শোনার জন্য অপেক্ষা করছিল। এখন মনে হচ্ছে এই অপেক্ষার সমাপ্তি ঘটল। রিমা নাইমের দিকে তাকাতেই প্রথমে নাইমের চোখ আটকায় রিমার চোখ দুটোর উপর। ওর চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরছে। চোখ দুটোতে অজস্র অভিমান ভরে আছে। রিমা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে নাইমের দিকে তাকিয়ে আছে।
নাইম দৌড়ে রিমার কাছে চেয়ে রিমার গাল দুটোয় হাত রেখে চোখের পানি মুছে দেয়। নাইম রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিমা কোনো কথা বলছে না, চোখ দিয়ে শুধু শব্দহীন অশ্রু ঝরে পড়ছে। রিমা বেলকনিতে দাঁড়িয়ে আছে। গাড়িতে আসার সময়ও রিমা নাইমের সাথে কোনো কথা বলেনি। নাইম অনেক চেষ্টা করে রিমার সাথে কথা বলার জন্য, কিন্তু রিমা নাইমের কোনো কথারই রেসপন্স করেনি। বেলকনিতে দাঁড়িয়ে রিমা এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। নাইম রিমার পিছু এসে দাঁড়ায়। রিমা প্লিজ একটু কথা। নাইম আর কিছু বলার আগেই রিমা বলতে শুরু করে। নাইম রিমার সামনে যেয়ে রিমার হাত দুটো মুঠো করে নেয়। অপেক্ষার মানে জানতে চাই না আমি, অপেক্ষার মূল্য কতটা তাও জানতে চাই না আমি, কিছুই জানতে চাই না আমি। আমি শুধু এতটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনে রিমার চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। জানি এখনো রাগ করে আছো, অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো এমন ভুল হবে না, প্রমিস। নাইম ওর একটা হাত রিমার দিকে এগিয়ে দেয়। চাইলে কামড় দিয়ে রাগ কমাতে পারো, বাধা দেব না, তবু এভাবে চুপ করে থেকো না প্লিজ। তোমার এই নীরবতা আমি সহ্য করতে পারছি না। আমি যে অনেক ভালোবাসি তোমায়। এত সময় লাগলো এই একটা কথা বলতে? রিমার কথা শুনে নাইম অনেকটা অবাক হয়ে যায়। এতদিন অপেক্ষা করেছিলাম ভালোবাসি শব্দটা শোনার জন্য, এখন মনে হচ্ছে এই অপেক্ষার সমাপ্তি ঘটলো। তার মানে তুমি আগে থেকেই আমাকে ভালোবাসতে? আমি কত বোকা, একটু বুঝতে পারলাম না। তুমি আমাকে আগে বলোনি কেন? বারে, আমি আগে বলতে যাব কেন? আমার কি মান সম্মান বোধ নেই? তাছাড়া আমি তো বলিনি আমি আপনাকে ভালোবাসি, শুধু বলেছি ভালোবাসি শব্দটা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। ওরে ডাইনি, এই ছিল তোর পেটে? বলেই নাইম রিমাকে টান মেরে বুকের মধ্যে ঝাপটে ধরে। আরে কি কর? রিমা আর কিছু বলতে পারলো না। রিমা কিছু বলার আগেই নাইমের ঠোঁট জোড়া রিমার ঠোঁটকে আঁকড়ে ধরে। রিমা নাইমকে আজ আর কোনো বাধা দিল না। কেনই বা বাধা দিবে? সেও তো এই ভালোবাসার পরশে আবদ্ধ হতে চায়। রিমা নাইম দুজনেই ডুব দিল ভালোবাসার সাগরে। রাত প্রায় ৩টার কাছাকাছি। রিমা নাইমের বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ রিমা নাইমকে প্রশ্ন করে, নাইম, হুম ঘুমিয়ে গেছেন? হুম একটা প্রশ্ন করি। হুম আরে কি হুম হুম লাগিয়েছেন? কখন থেকে হুম হুম করে যাচ্ছেন? আচ্ছা, আর হুম হুম করবো না, তুমি বলো, আমি শুনছি। কাল সারাদিন আপনি কোথায় ছিলেন? হঠাৎ রিমার এমন কথা শুনে নাইম চুপসে যায়। কি বলবে নাইম এখন? সারাটা দিন পরির সাথে ছিল। না না, এই কথা কোনো মতেই রিমাকে জানতে দেওয়া যাবে না। রিমা যদি জানতে পারে কাল সারাদিন আমি পরির সাথে ছিলাম, তাহলে ও অনেক কষ্ট পাবে। কিন্তু আমি কি করব? মিথ্যে কথাও তো বলতে পারবো না। পরি এখানে আছে, এ কথা রিমা জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে? না না, কোনো মতেই রিমাকে পরির কথা জানতে দেওয়া যাবে না। কি হলো? কিছু বলছেন না কেন? কোথায় ছিলেন? চুপ, একটু চুপ করে থাকো তো। এতদিন পর আমার বউকে কাছে পেয়েছি, শান্তি মতো একটু আদর করতে দাও তো। হয়েছে ঢং, সরেন তো, আমার ঘুম পেয়েছে। এই, এটা কি করছো? কি করলাম? বালিশে চলে গেলে কেন? তো কি করব, আমার ঘুম পেয়েছে। হানিমুনে কি ঘুমাতে এসেছি? কি বললেন? কই, কি বলেছি? একটু আগে কি বললে? কই, কি বললাম? হানিমুনে এসেছি মানে কি? হানিমুনেই তো এসেছি। কিসের হানিমুন? কি বলতে চাচ্ছেন আপনি? হানিমুন তো হানিমুনেই, বিয়ের পর কাপলসরা তো হানিমুনেই যায়, আমরাও হানিমুনেই এসেছি। আপনি না বিজনেস ট্যুরে এসেছেন? কিসের বিজনেস ট্যুর? আমাকে কি পাগল কুত্তায় কামড় মারছে নাকি বউকে নিয়ে বিজনেস ট্যুরে আসবো? তার মানে আপনি সব আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন? ফুড, টিচার, বাটপার। ওহ, কথা কম বলো তো। এখানে এসো। রিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আহ কি শান্তি। এখন বুঝেছি মানুষ বিয়ে করে কেন। কেন? কেন আবার? বউয়ের জন্য। বউ থাকলে কোলবালিশ লাগে না, বউ থাকলে ইহা শীতের দিনে কম্বলের ন্যায় কাজ করে। তার থেকে বড় কথা, রোমান্সে তো। ওরে শয়তান, তুই আমাকে ধরবি না। ছাড় ছাড় বলছি। চিটার, বাটপার, আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে আসা। সোনা, এমন করছো কেন? স্বামীর সাথে এমন করে না, পাপ হবে। একটু শান্তি মতো আদর করতে দাও তো। লুচ্চু শয়তান, আমাকে ধরবি না, ছাড়। রিমা অনেক ছুটোছুটি চেষ্টা করে, কিন্তু নাইমের সাথে রিমা পেরে ওঠে না। অবশেষে রিমা নাইমের কাছে হার মানে। সকালে নাইম ঘুম থেকে উঠে দেখে রিমা আয়নার সামনে বসে ভেজা চুলগুলো শুকাচ্ছে। বউ,
বউ গো, একটু এদিকে আসো না। ওই যে আবার ঢং শুরু হয়েছে। যা বলার বলুক, আমি কোনো কথার উত্তর দিব না। সারা রাত একটু ঘুমাতে দেয়নি শয়তান কোথাকার। ও বউ, কথা কও, এখানে একটু আসো না, আমায় ভালোবাসো না। বউ, কি গো, এতবার ডাকছি, কথা বলো না কেন? ওই ডাইনি, পেতনি, রাক্ষসী, কানে শুনিস না? বয়রা। মুখ সামলিয়ে কথা বলেন, না হলে ঘুষি মেরে সোজা মুখ বাঁকা করে দেব। আমি ডাইনি? প্রথম সুন্দর করেই কথা বলছিলাম, কিন্তু কাক কি আর কবুতর হয়? কি? আপনি আমাকে কাক বললেন? আপনার কলিজা কত বড়! রিমা নাইমকে মারার জন্য এগিয়ে যেতেই নাইম রিমাকে বিছানায় ঝাপটে ধরে। মাছকে কিভাবে পানি থেকে বের করতে হয় এর নিনজা টেকনিক আমার জানা আছে। ছাড়েন আমাকে। না শোনা, এত রাগ করে না। রাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া আমি এখন ঝগড়া করার মুডে নেই, রোমান্টিক মুডে আছি। নাইম রিমার ঠোঁটে কিস করতে যাবে, সাথে সাথেই নাইমের ফোনটা বেজে ওঠে। বিরক্তকর, এই অসময়ে আবার কে কল করে? এই সুযোগে রিমা নাইমকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। ওই, এখানে আসো। আমার বইয়েই গেছে। ফোনটা বারবার বাজছে দেখে রিমা নাইমের ফোন ধরতে যাবে, সাথে সাথেই নাইম ছো মেরে রিমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাইম ফোনটা কেটে দেয়। তোমাকে আমি কল রিসিভ করতে বলছি কি? ফোনটা বারবার বাজছিল তাই। কে ফোন করেছিল দেখেছো কি? দেখলাম কই, তার আগেই তো ফোনটা কেড়ে নিলেন। আল্লাহ, হাজার হাজার শুকরিয়া, বেঁচে গেছি। যখন যা করতে বলি তা তো করো না, উল্টো আকামে এক্সপার্ট। আপনি? নাইমের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নাইম রিমার কথা থামিয়ে দিয়ে বলে, রিমা, জলদি ব্যাগ গুছাও। কি? ব্যাগ গোছাবো কেন? আমরা আজই দেশে ফিরবো। দেশে? কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করো, হারি আপ। নাইম রিমা প্রথম ফ্লাইটে দেশে ফিরে। অবশ্য রিমা অনেকবার প্রশ্ন করে এত তাড়াতাড়ি চলে আসার কারণ কি, কিন্তু নাইম কথা ঘুরিয়ে ফেলে। নাইম চায় না রিমা কোনো মতো পরীর কথা জানতে পারুক। গতকাল পরী নাইমের ফোনে কল করে, কল রিসিভ না করায় পরী নাইমকে মেসেজ করে হুমকি দেয় ও রিমাকে মেরে ফেলবে। পরীর মেসেজ পাওয়া মাত্রই নাইম রিমাকে নিয়ে দেশে ফিরে। নাইম জানে পরী একটা সাইকো টাইপের মেয়ে, ও যা চায় তা হাসিল করে ছাড়ে, সেটা যে কোনো মূল্যেই হোক। নাইম রিমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। বাবা মা মারা যাওয়ার পর যদি নাইমের জীবনে আবার কেউ বেঁচে থাকার আশা জাগিয়ে থাকে, তাহলে সে হলো রিমা। এখন শুধু নাইমের জীবনে রিমার অস্তিত্ব ছাড়া অন্য কারো অস্তিত্ব নেই। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে দুজন বাসায় ফিরে। রিমা, রিমা, ও আমার ডাইনি, কোথায় তুমি? কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছেন কেন? আমার হাত পা ব্যথা করছে, একটু টিপে দাও। শখ কত! দেখছেন না রাতের খাবার তৈরি করতে ব্যস্ত আছি। পরে রান্না করো, আগে একটু আমার হাত পা মেসেজ করে দাও তো, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আপনার তো শখ কম না? আপনি কোন মুখে এই কথা বলেন? এমনি তাড়াহুড়ো করে দেশে নিয়ে আসলেন, বাসায় এসে আল্লাহর বান্দা বিছানায় গা যা এলিয়েছেন, এখনো ওঠার নাম নেই। আর আমি আসার পর থেকে একটু রেস্টও নিতে পারলাম না, এসেই রান্না করতে দৌড়াতে হচ্ছে। এই মুখ নিয়ে আপনি কিভাবে আমাকে অর্ডার করেন? আহা বউ, এভাবে চেতো কেন? স্বামীর সেবা করো, বুঝলা? স্বামীর সেবা করলে সোয়াব পাবা। লাগবে না আমার এমন অলস স্বামী, কালকেই আমি বাপের বাড়ি চলে যাব। নাইম রিমাকে টান দিয়ে নাইমের বুকের উপর নিয়ে নেয়। ওই, কি বললাম? কোথায় যাবা? বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি। তোমার সাহস তো কম না? আর একবার যদি বাপের বাড়ি যাওয়ার কথা শুনেছি তো হাত পা ভেঙে রেখে দিব। 100 বার বলবো, বল। রিমার কিছু বলার আগেই নাইম রিমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সকালে রিমা এখনো ঘুমিয়ে আছে। নাইম জানালার পর্দাটা আরেকটু টেনে দেয় যাতে আলো পড়ে রিমার ঘুম ভেঙে না যায়। পেতনি, পেতনি, ওই পেতনি, হুম হুম হুম। আমি জগিং এ বের হচ্ছি, তোমার কিছু লাগবে? না লাগলে বলো, আসার সময় নিয়ে আসবো। না লাগবে না, একটু ঘুমাতে দিন তো। রাতে তো ঘুমাতে দেননি, এখন তো একটু শান্তি মতো ঘুমাতে দেন। আচ্ছা বাবা, ঠিক আছে, ঘুমাও, আমি গেলাম। নাইম শুনেন, হ্যাঁ। আমার জন্য কতগুলো চকলেট আর আইসক্রিম নিয়ে আসেন। ওকে। নাইম জগিং শেষে ফেরার পথে রিমার জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম নিয়ে নেয়। এই যে দাদু শুনছেন, একটা কথা বলি। আমাকে বলছো? হ্যাঁ, আপনাকেই বলছি। একটা প্রশ্ন করার ছিল। দুবাই, আচ্ছা দাদু, আপনি প্রতি শুক্রবার
এই জায়গায় বসে কার জন্য এত অপেক্ষা করেন? নাইম একটা মুচকি হাসি দিয়ে তার চোখে চশমাটা পরিষ্কার করতে করতে পিচিটাকে বলতে থাকে। আমার ভালোবাসার মানুষটার জন্য দাদু ভাই। নাইমের কথা শুনে বাচ্চাটা হি হি করে হেসে দেয়। কি বলছেন দাদু? এই বয়সেও আপনার প্রেমিকা আছে নাকি? বাচ্চাটার কথা শুনে নাইম হালকা মুচকি হাসি দেয়। পরক্ষণে নাইমের মুখটায় কালো অন্ধকার ঘনিয়ে আসে। দাদু, আপনি কি রাগ করেছেন? সরি, আমার ভুল হয়ে গেছে। দাদু ভাই রাগ করবো কেন? এখানে এসো। নাইম পিচিটার হাতে অনেকগুলো চকলেট ধরিয়ে দেয়। এগুলো আমার। হ্যাঁ, এগুলো তোমার। যার জন্য এনেছি তার এখনো আসতে অনেক দেরি। আচ্ছা দাদু ভাই, আপনার ভালোবাসার মানুষটা কোথায়? প্রতি শুক্রবারেই তো এখানে আপনাকে বসে থাকতে দেখি, কিন্তু আপনার সাথে এখনো কাউকে তো দেখি না। সে কোথায়? নাইম একটা মুচকি হাসি দিয়ে আকাশের দিকে ইশারা করে বলে, ওই যে সে ওখানে আছে, আল্লাহর কাছে। তার জন্যই আমি অপেক্ষা করছি। এই তাসমিয়া, তাসমিয়া এখানে কি করছো? আব্বু দেখো, এই দাদুটার। তাসমিয়া, তোমাকে না কতবার বলেছি না বলে যেখানে সেখানে চলে যাবে না। চলো বলছি। ওকে একটু। বাচ্চাটার বাবা বাচ্চাটাকে টেনে নিয়ে গেল। নাইমের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। নাইম অতীতের চাদরে আবারও ডুব লাগায়। সেদিন ছিল শুক্রবার। সেদিন নাইমের জগিং থেকে ফিরতে অনেক লেট হয়ে যায়। বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে যায়। এই নাও তোমার। নাইমের হাত থেকে চকলেটের প্যাকেটটা পড়ে যায়। পরি। হ্যাঁ নাইম, আমি এসে পড়েছি। সারা জীবনের জন্য তোমার কাছে এসে পড়েছি। আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। ওই রিমা নামের মেয়েটাও নেই।